জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস 4 দিনের সফর শেষে আজ চলে গিয়েছেন, কিন্তু তিনি বাংলাদেশের সংস্কার, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ, সংস্কার কমিশন নেতাদের সঙ্গে একটি দীর্ঘ বৈঠক করেছেন। সেখানে তিনি বেশ কিছু বিষয়ে রাজনীতিবিদদের কাছে বক্তব্য শুনতে পেয়েছেন। আমরা শুনে দেখেছি যে ভিন্ন ভিন্ন মত আছে। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে এই বৈঠককে আপনি কিভাবে দেখেন? আসলে সংকটের শুরুতেই কি জাতিসংঘকে এখানে অন্তর্ভুক্তির কোনো প্রচেষ্টা কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় দুই সহ-আলোচক এবং যারা এই মুহূর্তে এসিটিভির সাথে যুক্ত আছেন। না, শুরুতেই জাতিসংঘের সম্পৃক্ত হওয়া এভাবে আমি দেখছি না। তবে বাংলাদেশের জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ সদস্য, জাতিসংঘের মহাসচিব আসছেন। প্রসঙ্গটা অভ্যুত্থান পরবর্তী সরকার কি করণীয়, কি সহযোগিতা, বিষয়টি এভাবে না। তবে অভ্যুত্থান পরবর্তীতে যে পরিস্থিতি বিদ্যমান করছে, যে পরিস্থিতি বিদ্যমান আছে, সেটা সম্পর্কে জানা, অবগত থাকা, উত্তরণে সহায়ক কোনো ভূমিকা, সেটা তো জাতিসংঘ ভাবতে পারেন, জানতে পারেন এবং জানাতেও পারেন। যেহেতু উনি বাংলাদেশ সফর করেছেন এবং বাংলাদেশে একটা বিশেষ পরিস্থিতি বিরাজ করছে, গণ অভ্যুত্থান সফলভাবে সম্পন্ন হওয়ার পর কিছুটা অস্থিরতা থাকে, কিছুটা দ্বিমত থাকে, পুনর্গঠন বা আপনার রিফর্মের যে বিভিন্ন মত থাকে, সেইগুলি নিয়ে ঐক্যমতে আসার ব্যাপারে কোনো কোনো জায়গায় কিন্তু একটু জটিল পরিস্থিতি তৈরি হয়। জাতিসংঘ কি বিশেষ ভূমিকা রাখবে কিনা ঐক্যমত, সে সম্পর্কে অবগত হয়েছেন মাত্র। আমার বিশ্বাস তিনি এটাও বিশ্বাস করেন যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এটা বাংলাদেশের রাজনীতিবিদরা ঠিক করবে, জনগণ ঠিক করবে, দায়িত্বশীল রাজনৈতিক দল আছে, ভিন্ন মত তো থাকবেই। কিন্তু যেহেতু বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, জাতিসংঘের গুরুত্বপূর্ণ সদস্য, তার মহাসচিব আসছেন, তিনি সব শ্রেণী পেশার মানুষের সাথে যেমন কথা বলেছেন, রাজনৈতিক দলগুলির সাথে কথা বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশনের সাথেও কথা বলেছেন। কথা বলে তিনি একটা ইতিবাচক ধারণা নিয়ে হয়তো গিয়েছেন। সেই ইতিবাচক বা এক ধারণার আমার কাছে এটা ভালো লেগেছে যে এই যে সব মানুষের সাথে বসে তিনি যে ধারণাটা পেয়েছেন, তাতে জাতিসংঘের একটা সহায়ক ভূমিকা পালনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা বা একটা সার্বজনীন রোল হয়তো আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে, আমার কাছে মনে হয়। আপনি ঐক্যমতের কথা বলছিলেন, বিশেষ করে সংস্কার নিয়ে। রাজনৈতিক দলগুলোর কাছে 34টি রাজনৈতিক দলের কাছে 166টি সুপারিশ পাঠিয়েছে ঐক্যমত্য কমিশন। অনেকটা উত্তরটা চেয়েছেন এমসিকিউ পদ্ধতিতে, সব দল উত্তর দেয়নি। 16টি দল, আপনার দল সহ, সময় নিয়েছে এবং তারা লিখিত আকারে উত্তর দিতে চেয়েছে। যা চেয়েছে তার চেয়ে কি বাড়তি কিছু রাজনৈতিক দল বলতে চায় কিনা? যে প্রশ্নগুলি বা যে বিষয়গুলি সুপারিশ আকারে এসেছে 166টি সম্ভবত, সেটা আমার কাছে অধিকও মনে হয়েছে। আবার এরকমও মনে হয়েছে যে ওই অন্তর্বর্তীকালীন সরকার কমিশনের সুপারিশগুলি চিহ্নিত করে রাজনৈতিক দলগুলি কতটুকু একমত আছে তার পরীক্ষা নিতে চেয়েছে আর কি, এরকম মনে হয়েছে আমার কাছে। এটা একটা অভিনব পদ্ধতি বলতে পারেন, এবং সেখানে রাজনৈতিক দলগুলির মতামতটা আরও লিখিত আকারে সুস্পষ্টভাবে প্রকাশ করতে পারলে আরও ভালো হতো। আপনার এই জায়গায় আমি একমত কিনা, কতটুকু একমত, না হলে এই চিহ্ন, হলে এই চিহ্ন, এই জায়গাগুলি আমার কাছে মনে হয় যে রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে খুব বেশি সহায়ক হয়। আসলে এক কথায় উত্তর দেওয়ার মতো না যে এইগুলো তৈরি না, সেখানে অপশনে রেখেছে তারা যে আপনি ওখানে বর্ণনা করতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যা চাইছেন সেটাই জনগণ চায় এবং সেটার সাথেই রাজনৈতিক দলগুলিকে একমত হতে হবে বা হওয়া যাবে না। এটা একটা কর্তৃত্ববাদী প্রক্রিয়ার মতো আমার কাছে মনে হয়েছে। কমিশনগুলি যে সুপারিশ করেছে সেগুলি সরকারের কাছে থাকতো, সেগুলি নিয়ে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করলে আরও ভালো হতো। রাজনৈতিক দলগুলির বিভিন্ন মতামত এবং কমিশনের মতামতগুলিকে অ্যাকোমোডেট কীভাবে করা যায় সে বিষয়ে সেগুলি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে অথবা উল্লেখ করে পরবর্তীতে রাজনৈতিক দলগুলির সাথে চূড়ান্ত মিটিং করলে আমার মনে হয় যে আরও সহজ হতো। এই প্রক্রিয়াটা যেটা হয়েছে সেটা মনে হয় কোনো ব্যক্তি গোষ্ঠীর ইচ্ছাটাই রাজনৈতিক দলকে তার সাথে একমত কতটুকু বা কতটুকু না সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হচ্ছে। সেটা আমার কাছে খুব বেশি ট্রান্সপারেন্ট এবং খুব বেশি সহায়ক বলে মনে হয়নি। রবিল ভাই, একটি বিষয়, সেটি হচ্ছে আমরা যে বিএনপির প্রসঙ্গে আসি, বিএনপি যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে,
আর এরা 166টি সুপারিশ পাঠিয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। আপনারা সবসময় বলে আসছেন যে 31 দফা বাস্তবায়ন করলে বা 31 দফার মধ্যেই বাংলাদেশের যে আমূল পরিবর্তন সেটি আসলে সম্ভব, কিন্তু তার চেয়ে বেশি করতে চায় কিনা এই সরকার? না, আমাদের রাজনৈতিক দল হিসাবে আমি বলেছি তো, আমাদের দায়বদ্ধতা জনগণের কাছে। আমাদের কোনো ব্যক্তি গোষ্ঠী বা কোনো সরকারের কাছে আমরা দায়বদ্ধ না। আমরা জনগণের কাছে দায়বদ্ধ থেকে রাজনীতি করি। আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে যে সংস্কারগুলি রাষ্ট্রে নিশ্চিত করতে চাই, সেটা শাসনতন্ত্রে, শাসন কাঠামোতে, রাজনীতিতে, হ্যাঁ, আমাদের অর্থনীতিতে এবং ধরেন আমাদের প্রশাসনে, সেটা আমরা সুনির্দিষ্টভাবে 31 দফার মধ্যে উল্লেখ করেছি। তো তার বাইরে আর কোনো সংস্কার আমরা এই মুহূর্তে প্রয়োজন আছে বলে মনে করি না। তবে সরকার বলেন, অন্য কোনো রাজনৈতিক দল বলেন, এর বাইরে জনকল্যাণের জন্য, রাষ্ট্র ব্যবস্থাপনা স্বচ্ছতার জন্য, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবার জন্য কোনো প্রস্তাবনা থাকলে আমরা তাকে স্বাগত জানাই। তাতে আমরা সেটাও আমরা অ্যাকোমোডেট করতে আপনি মনে করেন রাজি আছি। সংস্কার তো আরও সবার আগে আমরা উপলব্ধি করেছি, 2 বছর আগে করেছি। তো আবার আমরা এও বলেছি যে একটা গ্রহণযোগ্য নির্বাচন এর জন্য কিছু অতি প্রয়োজনীয় সংস্কারের দরকার আছে, সেইটা সরকার চিহ্নিত করুক এবং সেই সংস্কারগুলি করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকার তার কমিটমেন্ট অনুসারে প্রয়োজনীয় সংস্কার করবে। ধরুন অন্যান্য রাজনৈতিক দলের ইতিমধ্যে তো কিছু সংস্কার আমরা শুনছি যেগুলি অনেকটা কাল্পনিক, তাদের চাওয়া কতটা অপ্রয়োজনীয় আছে, অবাস্তব আছে। আমাদের বক্তব্য হচ্ছে, তোমরা এইগুলিকে নির্বাচনী ম্যানিফেস্টো করে জনগণের কাছে যাও। জনগণ যদি এই সব দাবিগুলি মেনে নেয় তাহলে তো, যদি তার সাথে একমত হয়, তোমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে তুমি মেজরিটির ভিত্তিতে অথবা সংসদে গিয়ে সে ব্যাপারে সোচ্চার হও, সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে আমরা করতে পারি। কারণ একটা শক্তিশালী সরকার, জনগণ কর্তৃক নির্বাচিত সংসদ এবং সরকার, তারাই পারে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় স্বার্থ রক্ষা করতে। কোনো ব্যক্তির ইচ্ছা, গোষ্ঠীর ইচ্ছা, নতুন রাজনৈতিক দল হয়েছি মানে এই চিন্তা, এগুলি থাকতে পারে, কিন্তু চূড়ান্ত মূল্যায়ন পাবে জনগণের কাছে এবং তার জন্যই হচ্ছে জনগণের রায়। সে পথ বন্ধ করে, সে পথকে প্রলং করে, সে পথে অনিয়া থেকে কোনো সংস্কার হতে পারে বলে আমি মনে করি না। সেটা রাষ্ট্র ব্যবস্থাপনার এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। আমি চাইব যেটা, যে সব রাজনৈতিক দল তাদের যা করণীয় আছে জনগণের কাছে, যেটা একান্তই প্রয়োজন এই মুহূর্তে, প্রাতিষ্ঠানিক কিছু সংস্কার, প্রশাসনিক কিছু সংস্কার, নির্বাচন কমিশনে কিছু সংস্কার, বিচার বিভাগেও কিছু সংস্কার, যেটা নির্বাচনের পথকে রুদ্ধ করেছে ইতিমধ্যে আমরা চিহ্নিত, সেটাকে উন্মুক্ত করে একটা গ্রহণযোগ্য নির্বাচন, এবং সেই নির্বাচনের ফলে যে সংসদটা হবে সেটা শক্তিশালী সংসদ, সেই সংসদে সব কিছু দিয়ে একমত হওয়া যাবে। আর আমরা তো বলেছি মেজর সংস্কারের কথা তো 31 দফার মধ্যে আমরা উল্লেখ করেছি। তো তার ফলে আমাদের 31 দফা এবং প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন, তার মধ্যেই রয়েছে জনগণের কল্যাণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের আপনার কমিটমেন্ট।